আচ্ছা, আজকে আমরা তো আসলে আলোচনার বিষয়বস্তু তো হচ্ছে চিকেন পক্স। সো আমি এখানে একটা কথা বলি যে আপনাদেরকে যে কোশ্চেন গুলো আমি দিয়েছি, ঠিক আছে, এই কোশ্চেন গুলার ক্ষেত্রে কোশ্চেন যে স্টাইলে আপনাদেরকে পড়তে বলতেছে ওই স্টাইলে আপনার অ্যান্সারটা করবেন। সরি, এটা র্যাবিসে চলে গেছে আমার এখানে করে, ঠিক আছে। সো আমি একটা ডিজিজ পড়ার আগে ফার্স্টে বলেছি ডিজিজটা কি জিনিস এটা জানবেন, দেন হচ্ছে যা আছে, ঠিক আছে, এই প্যাটার্ন গুলো আপনি জানবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস বলবেন যে চিকেন পক্স, এখানে একটা কথা বলছে যে মেনশন দ্য ডিসক্রিমিনেটিভ ফিচার অফ দ্য র্যাশেস অফ চিকেন পক্স। সাধারণত চিকেন পক্স এর ক্ষেত্রে র্যাশ গুলো হচ্ছে সিমেট্রিক্যালি হয়, ঠিক আছে। প্রথমে এটা হচ্ছে আপনার ট্রাঙ্কে হয়, মনে করেন অ্যাবডোমেন হলো, তারপরে কিন্তু এটা সরে গেল, মনে করেন এটা মুখ হতে পারে, আর্মে হতে পারে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু নিকোজাল সারফেসে যান, তখন কিন্তু রেস্ট গুলো আপনি পাবেন। এবং সাধারণত বলা হয় যে পামার সারফেস গুলা এবং সোল গুলা এটাতে হচ্ছে বেশি ইনফেক্টেড হচ্ছে, ঠিক আছে। সো এখানের মধ্যে এখানে কিছু যে ম্যাকুলোপেপুলার র্যাশ হয়, এটা একটু মাথায় রাখবেন। সো আমি এটা আসলে প্রথম অ্যান্সারটা একটু জাস্ট দেখে আমি বলে দিলাম। আর এরপর হচ্ছে প্রিভেনশনটা, হ্যাঁ প্রিভেনশনটা ভেরি, আমাকে একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে কোশ্চেনটা এভাবে হয় যে চিকেন পক্সের আরেকটা নাম বলেন তো, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিসেলা, মাথায় রাখবেন। মাঝে মাঝে কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু টিচাররা কিন্তু ধরে বসে, আমাদের স্টুডেন্টরা যেটা হয় তারা একটু কনফিউজ হয়ে যায় যে স্যার কি বলতেছে না বলতেছে, ঠিক আছে, আমি তো এটা শুনি নাই। তো এতে কনফিউজ হওয়া যাবে না বাবা, যে অ্যান্সার গুলো একদম খুব সফটলি অ্যান্সার গুলো আপনারা দিবেন, তাহলে হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে দেখা যান, এখানে দিচ্ছে প্রিভেনশন, কমপ্লিকেশন, এপিডেমিওলজি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এগুলো অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে। প্রথমে আমি একটু ডিস্টিং ফিচার জাস্ট চোখে পড়েছে কি বললাম, প্রথমে আপনাদের জানতে হবে চিকেন পক্সটা কি জিনিস, ঠিক আছে। মূলত এটা কিন্তু আমাদের শরীরে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আর ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রবেশ করে, ঠিক আছে। অংশ এটাই মূলত হচ্ছে কি এটা ট্রান্সমিটেড হয় ফোমাইটের মাধ্যমে, এইটা একটা ব্যাপার, এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসছে যে আপনার হচ্ছে এপিডেমিওলজি। আমি সাধারণত এপিডেমিওলজি পড়া যখন আপনারা বলবেন, আই থিংক ইনভেরিয়েবলি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। মনে রাখবেন প্রথমে এটা হচ্ছে কোথায় হয়, এজেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট, হোস্ট ফ্যাক্টর কারা, কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, ইনকিউবেশন পিরিয়ড কারা, মানে ইনকিউবেশন কতটুকু, এই পয়েন্টগুলো আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু আপনার এপিডেমিওলজি হয়ে যাবে। এবং ইন দ্য মিন টাইম যদি মনে করেন কখনো যদি আপনার কমন না পড়ে, এই পয়েন্টগুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এইটা একটা ব্যাপার, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার কি হয়, সাধারণত একটা র্যাশ হতে পারে, জ্বরের একটা ফিচার থাকে, এই ধরনের রোগীদের প্রচুর জ্বর হচ্ছে, র্যাশ থাকবে, র্যাশ সাধারণত অ্যাবডোমেনে প্রথম এটা জায়গা ডেভেলপ করে, দেন হচ্ছে এটা ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। ইভেন মিউকোসাল সারফেস একটু আগে যেটা বললাম, মিউকোসাল সারফেসও কিন্তু রেস্টটা পেতে পারে। সো এভাবে কিন্তু প্রেজেন্ট হয়, ঠিক আছে। এছাড়াও কিছু স্টেজ আছে, ম্যাকুলোপেপুলার, ভেসিকুলার, এরকম কিছু স্টেজ বলা হয়, যদিও এগুলো হচ্ছে রেশের কিছু সিস্টেম বলা হচ্ছে যে এই জিনিসগুলো প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো এইভাবে দিয়ে দিলে আপনার হয়ে যাবে। আবার একটু আপনাদেরকে বলছি যে মাঝে মাঝে কোশ্চেন করে যে চিকেন পক্সের আরেকটা নাম কি, ভাইবার টেবিলে কনফিউজ করার জন্য কখনোই ভুলবেন না, এটা আরেকটা নাম হচ্ছে ভেরিসেলা জোস্টার, ঠিক আছে। আশা করি আপনার এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা প্রিভেনশন কিছুই না, ওই যে ভ্যাকসিনেশন আছে, হিমোগ্লোবিন দেওয়া হচ্ছে ওইটা, ঠিক আছে। আর হচ্ছে ভ্যাকসিন প্রোগ্রাম আছে ওইটা, ঠিক আছে। এটাকে কন্ট্রোল কিভাবে করে, সাধারণত কন্ট্রোল প্রোগ্রামগুলোতে আমি একটা কথাই বলেছি, কোভিড-19 যেভাবে কন্ট্রোল করছে, ঠিক আছে, এটাও কিন্তু কন্ট্রোল একরকম। মানে কি, এক নাম্বার হচ্ছে এটা নোটিফাই করার জন্য এটা আইসোলেশন করব, তারপর হচ্ছে আপনার ডিসইনফেক্টেড করতে হবে, মেডিসিন দিতে হবে দরকার, এরপরে হচ্ছে এটা অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। যেহেতু এটা ভাইরাস তাহলে মানে অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে, শেষ কথাটা এতটুকু, এটাই কন্ট্রোল প্রোগ্রাম। প্রিভেনশনের ক্ষেত্রে হেডিং বলেছে এটা আছে। এরপরে হচ্ছে আসলে যে আপনার হচ্ছে কমপ্লিকেশন, এখানে কমপ্লিকেশনের মধ্যে একটা কমপ্লিকেশন হচ্ছে যে আপনার হচ্ছে হেমোরেজ হতে পারে। তারপরে হচ্ছে ও আমার নেট, আচ্ছা আমার নেট একটু ডিস্টার্ব করে, আপনার যদি কোনো ইন্টারাপ্ট হয় আপনারা একটু আমাকে জানাবেন, যে একটু যারা এই মুহূর্তে আছেন আমাকে এখানে জয়েন করেছেন একটু বলবেন যে স্যার দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, একটু একটু আমাকে একটু জানাবেন। আচ্ছা, এখানের মধ্যে মেইন কমপ্লিকেশন গুলো কিন্তু আপনাদের সাধারণত কমপ্লিকেশন কয়টা দিবেন বা এটা ডিপেন্ড করবে হচ্ছে অফ দ্য চলেছে, সাধারণত কমপ্লিকেশন আসলে ৩ বা, তো সেক্ষেত্রে ৫ থেকে ৬টা আপনাকে অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি মার্কসটা পাবেন না। তো কমপ্লিকেশন এর মধ্যে সেক্ষেত্রে ১ নাম্বার হচ্ছে আপনার হেমোরেজ। এটা আপনি দিবেন, নিউমোনিয়াইটিস হতে পারে, নিউমোনিয়া হয়। তারপরে এনকেফালাইটিস, তারপর সেরেব্রাল অ্যাটেক্সিয়া, দেন বাকি যে যা আছে এগুলো আপনি দিতে পারবেন। কিন্তু এই কয়েকটা জিনিস মিস করা যাবে না। মিস করছেন তো ধরা খাইছেন। ঠিক আছে? সো অলথ্রো আমি
সেটা হচ্ছে চিকেন পক্সের সবকিছু। আপনারা কি চিকেন পক্স এগুলো বুঝতে পেরেছেন বাবা? আপনারা কি বুঝতে পেরেছেন? কথা বলে না কেন রে? বুঝতে পারছো তোমরা? এই তোমরা কি আমার উপর রাগে আছো নাকি? নাকি তোমাদের মন খারাপ? কোশ্চেনের জবাব দাও না তোমরা? হ্যাঁ, স্যার বুঝছো নাকি? স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি মাইক্রোফোনটা স্যার। আনমিউট হ্যাঁ, করতে স্যার একটু অসুবিধা হচ্ছিল আচ্ছা স্যার, ঠিক আছে, সরি। সমস্যা নেই। না না ঠিক আছে, না বুঝলে বলবা, নাহলে তো আমি বুঝবো না। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো রেভিজ নিয়ে আলোচনা করব। জি স্যার। সবাই তোমাদের রিলিজের ইয়াটা বের করো, তোমাদের বই বের থেকে বের করো। আমি পার্টটা ফলো করছি, তোমরা একটু তোমাদের রেসপেক্টিভ বই লেকচার নোটটা দেখো, আমি তারপর অ্যান্সার গুলো আবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি আমারটা হচ্ছে পার্কের 23তম এডিশন, আমি 277 পেজ কাছে এই মুহূর্তে আমার সামনে আছে। ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ রেবিস, কিন্তু এখানে সাধারণত একটা কোশ্চেন করা হয়। আচ্ছা, আমি কি, আমার ঠিক মনে নাই আমি কি এক্সিসি কি রেবিসের উপর কোনো লেকচার নিয়েছি কিনা আমার জানা নাই। যদি নিয়ে থাকি আমি কিন্তু কিছু ভিডিও ফুটেজ সাধারণত এই লেকচার গুলো নেওয়ার সময় আমি দেখাই। তোমাদেরকে কি আমি এটা নিয়েছিলাম? ভিডিও কি দেখিয়েছিলাম রেবিসের? হাইড্রোফোবিক পেশেন্টের কিছু জিনিস, হাইড্রোফোবিয়ার উপরে আমি কিন্তু দেখাই সাধারণত এই লেকচার গুলো নিলে। আমি কি দেখিয়েছিলাম? তোমরা একটু স্যার মনে করতে পারো? এক্স্যাক্টলি মানে বলতে পারছি না, কিন্তু স্যার আমি আর কি দেখিনি স্যার, মানে এখন হয়তো বা স্কিপ করে ফেলেছি কিনা স্যার, আমি আচ্ছা, আসলে শিওর আমার না। কিন্তু মনে নেই। না না আমার, না না আমার কিন্তু মনে নেই আমি নিয়েছি কিনা, কারণ আমি একটা হাইড্রোফোবিয়ার ভিডিও দেখাই সবসময় আমার এই ক্লাসে। কারণ এই রেবিস আক্রান্ত পেশেন্ট গুলা ওরা পানি খেতে বা পানি গিলতে খুব ভয় পায়। আপনারা চাইলে, যারা যদি ক্লাসটা আমি যদি না নিয়ে থাকি, এই ভিডিওটা আপনারা অনলাইনে ইজিলি বা ওয়েতে আপনারা পাবেন এবং অবাক হয়ে যাবেন মানুষের সামনে। দেখা যাচ্ছে রেবিস আক্রান্ত যে পেশেন্ট, এই পেশেন্টের সামনে যদি আপনি পানি নিয়ে যান, দেখবেন পেশেন্ট কি ধরনের এত মানে ভয় পায় পানিকে, আপনি না দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের ভাইবা টেবিলে মাঝে মাঝে কোশ্চেনটা এভাবে হয় আর যে, আচ্ছা রেবিস আক্রান্ত প্রাণী না বলতো, তখন তুমি ঠুসঠাস কিছু বললাম, তুমি একদম কুকুর থেকে শুরু করে শিয়াল টিয়াল হতে শুরু করে যা আছে সব বললাম। এইবার তোমাকে যদি কোশ্চেনটা করা হয় যে, আচ্ছা রেবিজে আক্রমণ তুমি করে যে তোমাকে যে রেবিসে আক্রান্ত হয়েছে, তুমি একটা মানুষকে একটা মানুষকে কামড় দিতে পারে, অথবা মনে করো আশেপাশে একটা কোনো অন্য কোনো প্রাণী ছিল তাকেও কামড় দিতে পারে। ঠিক আছে? সো এটার মধ্যে কোনটা রেগুলার হতে পারে যে এটা ইনফেক্টেড করা হচ্ছে নর্মাল, আর কোনটা তোমার কাছে নর্মালি এক্সিডেন্টাল মনে হয়? সো মনে রাখবা, তোমাদের বইগুলোতে ক্লিয়ারলি বলে দেয়া আছে যে আমাদের হিউম্যানকে যখন রেবিস আক্রান্ত করে, রেবিস প্রাণী আক্রমণ করে, সেটা কিন্তু এক্সিডেন্টাল। এটা কিন্তু মানে এরকম না যে এটা হিউম্যানকেই করতে পারে, এটা কিন্তু নর্মালি আশেপাশে যে কোনো করতে পারে, কিন্তু তারা এক্সিডেন্টালি হিউম্যান এটার ইনফেক্টেড হয়ে যায়, মানে এটা শিকার হয়ে যায়। তো এটাকে কখনোই, যদি টিচাররা কোশ্চেন করে, এটাকে কখনোই এটাকে বলতে পারবে না যে রেগুলার হোস্ট হচ্ছে হিউম্যান, তাহলে কিন্তু ধরা খাইছো। মাথায় রাখো কিন্তু এই ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি, এটা তোমাদের প্রথম কোশ্চেন যেটা আছে, মূলত কি এই রেবিস আক্রান্ত পেশেন্টের কিন্তু হাইড্রোফোবিয়া ডেভেলপ করবে। ঠিক আছে? এবং এটা কি যেন ফেরোসাস টাইপের হয়ে যায়। ঠিক আছে? অনেক সময় অনেক পেশেন্ট আছে যারা মানে মানে যেটা যে বড় আসতেছে। ঠিক আছে? দেখবা যে, ও আচ্ছা, এখানে মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা ভাইবাতে যে একটা রেবিস আক্রান্ত কুকুরকে তুমি কিভাবে বুঝবা? মনে রাখবা এগুলো সাধারণত আমরা ৩ টা জিনিস দিয়ে বলতে পারি। একটা হচ্ছে কুকুরটা প্রচুর উত্তেজিত থাকবে, অথবা এটাকে পইড়া থাকবে, এটারে ধাক্কা মারলেও এটারে কোনো উঠাইতে পারবে না এখান থেকে, এরকম পড়ে আছে ডিপ্রেস মুডে। আরেকটা এই ২ টার মিক্স হইতে পারে। এটা মাথায় রাখো। মাঝে মাঝে এই কোশ্চেনটা কিন্তু ভাইবাতে ধরে। রিটেনে আমি কখনো দেখি নাই আসতে। আচ্ছা, এটার ক্ষেত্রে সাধারণত এখানে জ্বর হয়। ঠিক আছে? এটা জ্বর হতে পারে সাধারণত ৩ থেকে ৪ দিন জ্বরের একটা কমপ্লেইন থাকে। আরেকটা হচ্ছে তোমার বলবে যে আমার এখানে বোধ শক্তিতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে? এবং মাঝে মাঝে যেটা হয় তোমার এক ধরনের আনপ্রেজেন্ট মাসল স্পাজম হয়। ঠিক আছে? হঠাৎ করে মাসল স্পাজম দেখা দিচ্ছে কোনো কারণ ছাড়া। এবং যে তোমার যে রিফ্লেক্স গুলো আছে, সবগুলো রিফ্লেক্স এক্সারসাইটেড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা পিউপিল যেটা আছে এটা ডাইলেটেশন হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে সুইটিং হবে। তো কারণ এগুলো হয় কেন? কারণ এটা যখন হচ্ছে মোটর নার্ভকে ইনভলভমেন্ট করে দিচ্ছে, তখন কিন্তু প্রবলেম গুলো হয়। তো এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে?
তোমাদের জন্য যদি রেভিশন আসে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা স্ট্রিট ভাইরাস, ফ্রি ভাইরাস এই জিনিসটা কিন্তু ধরে। ঠিক আছে? এটা সাধারণত বলা হচ্ছে যে এটা ডেফিনিশনটা বলছে যে the virus recovered from naturally occurring cases of rabies is called street virus. The virus is excreted in the saliva of the affected animal and the virus as it occur in nature is known as street virus. মানে হচ্ছে যে রেবিস আক্রান্ত যে ভাইরাসটা আছে পেশেন্টটা আছে তার সরি যে এনিমেলটা আছে তার স্যালাইভা থাকে। এখন সে যখন কামড়টা শুরু করে এটা কিন্তু যাচ্ছে এবং তখন কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে স্ট্রিট ভাইরাস। সাধারণত এই কোশ্চেনটা আসে। এটা ভাইভাতেও ধরে, রিটেনও আসে। যদি তোমাদের একটা কোশ্চেন আসে রেবিস নিয়ে, এই কোশ্চেনটা আসবে আর হচ্ছে কন্ট্রোল প্রোগ্রাম আসবে। আর বেশি কিছু আসবে না। ঠিক আছে? অন্তত এটাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন। ফিক্স ভাইরাস কি? এটা হচ্ছে শর্ট, ফিক্স থাকবে। এটার ইনকিউবেশন পিরিয়ড শর্ট থাকবে এবং এটা হচ্ছে তোমার হচ্ছে মানে তোমার ন্যাচারালি হচ্ছে তোমার ব্রেন থেকে ব্রেনে এইটা কিন্তু ট্রান্সমিট করতে পারবে। ট্রান্সমিট করে পেশেন্টে সাসপেক্টেবল এনিমেলটা ইনফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? এটা আমার একটা চমৎকার একটা আলোচনা আছে, একটা লেকচার আছে। যদি তোমাদের আমি কমপ্লিট করতে পারি তোমাদের রিটেন সেশনটা হয়তোবা রিভিজের এটা আমি একটু দেখাবো। কারণ ওই ক্লাসটা এক নজর দেখলে তুমি রিভিজ নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো কনফিউশন থাকবে। ঠিক আছে? আমি তো জাস্ট এমনি বলে যাচ্ছি। যদি আমি শেষ করতে পারি আমি ওইটা একটু শো করব। শো করলে তোমরা অনেক কিছু দেখতে পাবা। জি স্যার, খুবই ভালো হবে স্যার যদি দেখাতে ওকে। পারেন। আর এটি কিন্তু রেবিস আক্রান্ত পেশেন্টের কন্ট্রোলের প্রোগ্রামের সিস্টেমটাই হচ্ছে সরি এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। একটা হচ্ছে সাধারণত ভ্যাকসিনেশন দিতে হয়। ঠিক আছে? এটা ভ্যাকসিনেশন দিতে হয়। এটা সাধারণত ৫টা ভ্যাকসিন দেয় ০, ৩, ৭, ৯০ এরকম একটা আছে। প্লাস হচ্ছে এটা হচ্ছে যে জায়গায় তোমার বাইট করেছে এটাকে সাবান-টাবান দিয়ে এটাকে সুন্দর মতো করে কিন্তু এটা ওয়াশ করতে হবে, ডিসইনফেক্ট করতে হবে, দেন এটা দিয়ে দিবা। ঠিক আছে? এই হচ্ছে তোমার হচ্ছে এটার ম্যানেজমেন্ট। ঠিক আছে? তোমাদের বইগুলোতে দেখবা যে প্রি এক্সপোজার, পোস্ট এক্সপোজার আছে এটা একটু দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে কিভাবে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা যায় হচ্ছে পেশেন্ট গুলোকে আইডেন্টিফাই করবা এবং আইডেন্টিফাই করে সেই অনুযায়ী তুমি ব্যবস্থা নিবা তাহলে হয়ে যাবে। ঠিক আছে? যে তোমার হচ্ছে তোমার পেট যেটা আছে পেটটাকে তুমি হচ্ছে সাধারণত একটু যদি অসুস্থ ফিল করে অবশ্যই তুমি তোমার পার্শ্ববর্তী যে প্রতিটা জেলা শহরে কিন্তু পশু হাসপাতাল আছে। ঠিক আছে? এটাকে অবশ্যই চেক আপের জন্য নিয়ে যাবা। তার কোনো আর কি প্রবলেম হচ্ছে তুমি এটাকে আইডেন্টিফাই করাও কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে? এনিমেল হোক আর যাই হোক এটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ে। করতে হবে। অনেক সময় যখন এই সমস্যাগুলো আছে যে মনে করি মানে কেমন হয়ে গেছে তখন লোকাল মনে করি যদি এক্সপোজার হয়, ঠিক আছে? এমন হতে পারে তোমার কুকুরকে আরেকটা কুকুর কামড় দিছে। তো তাকেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তার এই মানে এই উন্ড ম্যানেজমেন্ট আছে, ইমিউনাইজেশন প্রোগ্রামের ব্যাপারগুলো আছে ওইটাও কিন্তু তোমার ফিক্স করতে হবে। একটা জিনিস মনে রাখবা একটা চলো মানে একটা কথা বলা হয় যে একটা রেবিস আক্রান্ত প্রাণী কামড় দিলে কি ভ্যাকসিন দিতে হয়? এখানে ২ টা অ্যান্সার আছে। ১ নাম্বার হচ্ছে যদি কুকুর বা রেবিড আক্রান্ত এনিম্যাল পরিচিত হয় বা বন্য হয় অথবা আপনি চিনেন না, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ভ্যাকসিনেশনটা দিলে ভালো। এটা কি দেয়? এটা মূলত হিমোগ্লোবিন দেয়। কিন্তু সাধারণত বলা হচ্ছে যদি একটা রেবিড আক্রান্ত এনিমেল আসলো, সে আপনার পরিচিত এবং এটা ৭ থেকে ১০ দিন পর্যন্ত ঠিক ছিল বা ১৪ দিন পর্যন্ত ঠিক আছে, রোগীটা এই কুকুরটা মারা যায় নাই বা রেবিড আক্রান্ত শিয়ালটা মারা যায় নাই, তাহলে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন মানে ট্রিটমেন্ট বা ভ্যাকসিনেশন দেওয়ার বা ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় যাওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে সাধারণত রেবিড আক্রান্ত এনিমেল গুলা যারা যখন এরা মানে কামড় দেওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে ওরা কিন্তু মারা যায়। তো এটা একটা ব্যাপার। মাঝে মাঝে কিন্তু এইটা এই ধরনের ওল্ড থিওরি কিন্তু জিজ্ঞেস করে স্যাররা। যখন জিজ্ঞেস করবে ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে এটা জাস্ট আপনি এই ওয়েতে অ্যান্সারটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার আসেন যে ডেঙ্গু, হ্যাঁ? আপনারা একটু ডেঙ্গুটা বের করেন। দেন দেন আমি এটা ডেঙ্গু নিয়ে আলোচনা করছি। এটা নিয়ে আমি রেবিস নিয়ে আমি এতটুকুই আলোচনা করলাম। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি তাহলে একটু চেষ্টা করব সাজাতে পাঠানোর। এই ২ টা টপিক যেটা আমি বলেছি। আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের কে কোন বইটা ফলো করেন আমার তো জানা নাই। তবে আপনাদের আমি একটা কথা বলব সাধারণত কিছু ডিজিজের ক্ষেত্রে আপনি রশিদ কবির স্যারের বইটা আপনারা ফলো করবেন। আন্ডার গ্রাজুয়েটের জন্য খুব ইজি ভাবে দেয়া আছে। ঠিক আছে? সো ওইটা ফলো করলে আপনাদের জন্য একটু বুঝতেও সুবিধা হবে, আপনার পড়তেও সুবিধা হবে। ঠিক আছে? তো এটা একটু ফলো করবেন।
আমি একটু পানি খাচ্ছি, আপনারা একটু আপনাদের রেসপেক্টিভ মানে বইটা আপনারা বের করেন, দেন আমরা শুরু করব। আচ্ছা, এখানের মধ্যে আপনাদের এখানে প্রথম কোশ্চেন আসছে যে প্রিভেন্টিভ মেজার্স অফ ডেঙ্গু ফিভার, রাইট ডাউন দ্য মেজার ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল ডেঙ্গু ফিভার এন্ড ক্লিনিক্যাল ফিচার অফ ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজ ফিভার এবং প্যাথোজেনেসিস। এখানের মধ্যে আরো কিছু কোশ্চেন হতে পারে, আরো কিছু কোশ্চেন এখানে আছে নাই? আচ্ছা, তো আরো কিছু কোশ্চেন এখানে হয়, আমি ওই আন্তাজে ওইভাবেই আমি আপনাদেরকে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের ভাইভাটাও ইয়া করে কভার করে। তো সেভাবে আমি আপনাদের অ্যান্সার গুলা বলতে চাই। তো প্রথমে হচ্ছে ডেঙ্গুটা কি? ডেঙ্গু হচ্ছে এক ধরনের মানে এটা একটা আর্থ্রোপড ইনডিউস বলতে পারি, যে আর্থ্রোপড বোন একটা ভাইরাল ইনফেকশন, যেটা হচ্ছে আপনার ফিভার নিয়ে মূলত আহ করে। শুধু ফিভার ছাড়া জ্বর, র্যাশেস হতে পারে, মাঝে মাঝে হেমোরেজিক, ঠিক আছে, একদম প্যাটেচি ট্যাটেচি নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। ওয়ান্স আপন এ টাইম গত 1-2 বছর আগেও কিন্তু ডেঙ্গু কিন্তু একটা বিশাল, এই ডেঙ্গি ভাইরাসটা কিন্তু পুরা বলতে গেলে অনেক ইনফেক্টেড করেছে। আমরা প্রচুর প্রোগ্রাম করতাম, আমার মনে আছে দেখা যাচ্ছে উইকলি 2 থেকে 3টা প্রোগ্রাম করতাম, যে আমাদের সিএসআর নিয়ে যেতেন, বিভিন্ন অর্গানাইজেশন গুলো আমাকে মানে স্পিকার হিসেবে নিয়ে যেতেন। তো অনেকগুলো প্রোগ্রাম করছি, বিভিন্ন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে অনেকগুলো কাজ করা লাগছে, ঠিক আছে। কারণ কিন্তু মাঝে মাঝে ডেঙ্গু আমাদের জন্য আচ্ছা, এখানে একটা কোশ্চেন হয় যে ডেঙ্গু ভাইরাস কি ইমার্জিং না রিমার্জিং? মনে রাখবেন ডেঙ্গু কিন্তু রিমার্জিং, ঠিক আছে, এবং এটা প্রতি বছরে এসে কিন্তু একটা সিনেমা দেখায়। যেমন এই বছরও কিন্তু একটু ঝামেলা করার চেষ্টা করেছিল, যদিও এটা একটু কন্ট্রোল লেভেলের ছিল, কারণ আমাদের গভর্নমেন্ট সেভাবে মানে রেডি ছিল। সো এটা খুব একটা, তাও তাণ্ডব কম বেশি কিন্তু করেছে। তো প্রতি বছরের ডেঙ্গুর কিন্তু একটা ঝামেলা করে, ঠিক আছে। তো সাধারণত ডেঙ্গুর যে অর্গানিজমটা যে ক্যারি করে, সে কিন্তু মূলত সকালবেলার টাইম, এখানে কিন্তু আপনার বেশি আপনি দেখবেন যে যে এডিস মসকিটোটা আছে, এটা হচ্ছে একটু আপনার ডে টাইম গুলাতে সে কিন্তু ইনফেক্টেড বেশি করে, ঠিক আছে। অনেকে বলে, অনেক কিছু কিছু জায়গায় বলা যায় যে এডিস ভাইরাস যেটা আছে ওরা হচ্ছে রাতকানা, এরকম কিছু কিছু কথা বলা আছে। কারণ হচ্ছে ওরা তো মূলত আপনার সকালবেলা ইনফেক্টেড করছে, তো এই জন্য একটা কথা বলা হয়। আচ্ছা, তো প্রথম কথাই জানি, এটা এডিস মশার মাধ্যমে ছড়াচ্ছে, এবং এটা হচ্ছে আর্থ্রোপেড একটা ইনডিউস আপনার ফিভার ভাইরাল ডিজিজ, এবং এটা রিপ্রেজেন্ট করবে আপনার কাছে একটা হচ্ছে জয়েন্ট পেইন থাকবে, র্যাশেস থাকবে, কখনো কখনো যদি হেমোরেজ হয় তখন প্যাটেসি নিয়ে আসবে, অথবা শক নিয়ে আসবে। মানে কি শক কিভাবে নিয়ে আসবে? দেখবেন যে আপনার ডেঙ্গু পেশেন্টের আপনি ইনভেস্টিগেশন করতে দিলেন, প্লাটেলেট কাউন্টটা কমা শুরু করেছে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আপনি দেখবেন পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়েছে, তার ব্লাড প্রেশারটা কমে গেছে, ঠিক আছে। তো শকের আছে, ইউরিন রিটেনশন হয়ে যেতে পারে, ইউরিনটা কম হতে পারে, টাকিকার্ডিয়া হতে পারে। তো এরকম প্রেজেন্ট কিন্তু আসতে পারে। কারণ মাঝখানে কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভার কিন্তু প্রচুর, যে পেশেন্ট গুলো আসতো ডেঙ্গুতে আক্রান্ত, সবগুলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার নিয়ে একটা গত 2 বছর আগেও কিন্তু একটা বড়সড় একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি ছিল। এখন তো আসলে কোভিড নিয়ে আমরা কাজ করছি, কিন্তু তার আগে, কোভিড এর আগে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে কিন্তু ডেঙ্গু কিন্তু একটা বড়সড় ধাক্কা দিয়ে গেছে। তো যাই হোক, এখানের মধ্যে আপনাদের এপিডেমিওলজিটা আসে না, কিন্তু এটা আপনাদের এপিডেমিওলজি জানতে হবে, যে এডিস মশার যে ঠিক আছে, 1 2 3 4 সাধারণত আমরা বলি যে বাংলাদেশে কিন্তু এডিস মশার 2টা কিন্তু পাওয়া যায়, বাকি 2টা কিন্তু ইন্ডিয়াতে এডিসের এই টাইপ গুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এর মধ্যে আরো অনেকগুলো কথা আছে, আমি আজকে আসলে মানে যতটুকু দরকার ওইটাই আমি উত্তরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে কথা কথা হচ্ছে প্রিভেনশন এবং কন্ট্রোল প্রোগ্রাম। হ্যাঁ, এখানে অবশ্যই এপিডেমিওলজিটা আপনারা জানবেন। প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে একটা জিনিসই লাগবেন, মনে করেন যে কোনো আর্থ্রোপড ইনডিউস ডিজিজ যদি আপনি কন্ট্রোল করতে চান, কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। 1 নাম্বার হচ্ছে আপনার এটা কন্ট্রোল লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টি অ্যাডাল্ট ম্যানেজমেন্ট, প্রোটেকশন এগেইনস্ট, নোটিফিকেশন, ভ্যাকসিন, তারপর হচ্ছে হেলথ এডুকেশন, এই যে ব্লা ব্লা কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো আপনি বলে দিবেন, ঠিক আছে। এবং এটার আন্ডারে আপনি অ্যান্সার গুলো আপনি কতটুকু লিখবেন এটা ডিপেন্ড করবে আপনার কোর্স অফ প্রশ্নের নাম্বারিং এর উপরে, ঠিক আছে। যে কন্ট্রোলটা কিভাবে, মেজার কিভাবে কন্ট্রোল করবেন, তারপরে হচ্ছে এটার অ্যাডাল্টের যে অ্যান্টি অ্যাডাল্টের যে এটা আছে, রেসুয়া স্প্রে মে অনেক কিছু আছে, এটা লার্ভার ম্যানেজমেন্টে কিভাবে করে, ওইভাবে দিয়ে মূলত আমরা প্রিভেনশন কন্ট্রোল
করে থাকি। সো আপনি যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্টগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এবং ক্লিনিক্যাল ফিচার যেটা হচ্ছে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার আমি কিন্তু দুটোই একত্রে বলে দিয়েছি যে এটা হচ্ছে ফিভার থাকবে সাধারণত আপনার ১০১ ডিগ্রি হতে পারে। পেশেন্টের হচ্ছে আপনার বডি এক থাকতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, র‍্যাশেস হতে পারে, হেডেক, রেট্রোঅরবিটাল পানি ভাবে হতে পারে এবং মাঝে, মাঝে ডেঙ্গু থেকে কিন্তু অনেকের ডায়রিয়া হতে পারে। এটাও কিন্তু অস্বাভাবিক না। তো এটা আপনি কিভাবে ডায়াগনোস করবেন? কিছুই না। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করেন, WBC দেখবেন প্লাটেলেট কাউন্টও আপনি কম পাবেন। ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু সাধারণত আমরা কিন্তু প্লাটেলেট কাউন্টটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। এইটা আপনার জানলেই হবে এবং প্যাথোলজি থাকে এটা আমি একটু বলে দিয়েছি। আপনারা একটু এক নজর আপনাদের রেসপেক্টিভ বইটা দেখলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু খুব শর্টলি অ্যান্সার গুলা দিয়েছি। সো এতটুকু জানলেই আপনাদের হয়ে যাবে ডেঙ্গুতে। ঠিক আছে? আমি নেক্সট গেলাম কালাজ্বরে। আপনার কালাজ্বরটা একটু বের করেন। এতটুকু কি আপনাদের কি ক্লিয়ার জি আপনাদের ক্লিয়ার স্যার, হয়েছে বুঝতে বাবা? পেরেছি একটু স্যার, বলেন। ক্লিয়ার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু এবার নেক্সট আপনাদের আগান। ঠিক আছে? পার্কের ৩০৭ যারা পার্কের ২৩তম এডিশনটা ফলো করছেন। আচ্ছা ঠিক আছে। এখানে কয়েকটা কথা বলা হয় যে এখানে কোশ্চেন যখন কালাজ্বর নিয়ে কোশ্চেনটা হয়, ইনভেরিয়াবলি কোশ্চেনটা করা হয় যে সেন্ট ঠিক আছে? সেন্ট ফ্লাই এর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। আচ্ছা, আচ্ছা বলেন তো সেন্ট ফ্লাই কি উড়তে পারে? সেন্ট ফ্লাই সম্বন্ধে কেউ কিছু আমাকে ১-২ লাইন বলতে পারবেন? স্যার, উঠতে পারে না স্যার। কি করে? ও মানে সে হাঁটে কিভাবে? মুভিং করে চলে। মানে এরকম একটা কথা ছিল মেবি এটা স্যার, মনে এখানে আসতেছে না। এটা বইয়ের পত্রগুলোতে এভাবে বলা হয়। সাধারণত মাটির ঘরগুলাতে আছে। মাটির ঘরগুলোতে ও জন্মায়। ঠিক আছে? এবং আপনি দেখবেন ময়মনসিংহ, পাবনা, জামালপুর, তারপর হচ্ছে রাজশাহী, নওগাঁ এগুলাতে কিন্তু এই কালাজ্বর পেশেন্টের কিন্তু অনেক পেশেন্ট কিন্তু পাওয়া যায়। সো এইজন্য কিন্তু আপনার সাধারণত জ্বরের হিস্ট্রি যখন পাইরেসিয়া অফ আননোন অরিজিন এর ক্ষেত্রে আপনি কিন্তু ট্রাভেলিং হিস্ট্রিটা এইজন্য কিন্তু মডিফাই করা হয় বা এতে কিন্তু জানতে চাওয়া হয় যে আপনার কি অবস্থা। ঠিক আছে? যে আপনি কি ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা। তো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা। তো আমি একটা কোশ্চেন হয়, আমি একটা ভাইবা কোশ্চেন করা হয় যে আচ্ছা যে সেন্ট ফ্লাই এর বৈশিষ্ট্য কি? মনে রাখবেন সেন্ট ফ্লাইটা হচ্ছে তারা কিন্তু মাটির খোপে জন্মায়। ইভেন যে মাটির ঘরগুলো আছে দেখবেন মাটির ঘরগুলোতে খোপ থাকে। এই খোপের মাঝখানে কিন্তু তার এই বসবাসটা থাকে। এবং সেন্ট ফ্লাইটা কি ওরা কিন্তু লাফ দিয়ে চলে। ঠিক আছে? সাধারণত ১ মিটার পর্যন্ত তারা বা আপনার মানে লাফ দিয়ে আসতে পারে। ঠিক আছে? অনেকে বলে যে ৬০ ফিট, লেস দ্যান ৬০ ফিট পর্যন্ত তারা মানে করতে পারে। ঠিক আছে? সাধারণত ১ মিটারের কথাই অনেকে বলে। ১ মিটার এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি আছে তো। আ এটা একটা ব্যাপার। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সেন্ট ফ্লাই কোশ্চেনটা করা হয় যেটা আপনাদের এখানে দেয়া নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার আপনাদের এখানে কোশ্চেন গুলা ওই যে বললাম এপিডেমিওলজি জিনিসটা কি কোথায় আছে, এটা এভেইলেবল এই ব্যাপারগুলো আপনারা জেনে নেবেন। ঠিক আছে? এখানে কোশ্চেন গুলা আসছে। ১ম কোশ্চেনটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিছু না জ্বর থাকবে এবং জ্বরটা কিন্তু লো গ্রেড থাকবে। ঠিক আছে? এবং ইন্টারমিটেন্ট। আমি একটা কথা বলব জ্বর আপনারা তো অলরেডি 3rd ইয়ারে আছেন। জ্বরের কিছু ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফিভার কোনটা, ইন্টারমিডিয়েট কোনটা, তারপরে হচ্ছে এগুলো আছে। টার্সিয়ান কোনটা, কোয়াটার্ন কোনটা, এই একটু বই থেকে পড়ে নিবেন। আপনারা যদি এই জ্বরের নেচার গুলো পড়তে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে আমি অলরেডি কয়েকটা সেশন নিয়েছিলাম। এটার মধ্যে একটা সেশন ছিল যে আমি টেম্পারেচার চার্টের কথা উচ্চারণ করেছিলাম। দেখবেন প্রতিটা আপনাদের যে বেড গুলো আছে পেশেন্টের, ওই পেশেন্টের পাশে কিন্তু দেখবেন একটা টেম্পারেচার চার্টের ফোল্ড করা আছে। ঠিক আছে? এখানে দেখবেন একজন নার্স উনি কিন্তু টেম্পারেচার চার্টটাকে আপনার মানে প্রতিদিন এসে উনি কিন্তু চেক করেন। ঘন্টায়, ঘন্টায় করে এসে উনারা চেক করেন। এটা অ্যাকর্ডিং টু দা আপনার আ যেটা আছে। সেখানে দেখবেন যে বেসলাইন কখনো টাচ করছে, কখন বেসলাইন টাচ করছে না। আপনি যদি ফিভারের ক্লাসিফিকেশনটা ভালো করে পড়েন, তাহলে কোনটা বেসলাইন টাচ করবে, কোনটা বেসলাইন টাচ করবে না। ওইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার ওয়ে অফ ডিজিজ চিন্তা করা খুব ইজি হবে। আর আমি সবসময় বলি যে আপনারা কোরিলেট করে পড়েন এবং হচ্ছে খুব ইজি ওয়েতে পড়েন। ঠিক আছে? গদ বাঁধা মুখস্থ করবেন না। গদ বাঁধা মুখস্থ করলে থাকবে না। ঠিক আছে? তো আমি এটাই বলব আপনারা যখন এই ফিভার নিয়ে কোনো কিছু পড়তে চাইবেন, ১ম এ ফিভারের ক্লাসিফিকেশন এর পড়বেন যে আন্ডারে
যেটা কোনটা বেসলাইন ক্রস করে, কোনটা কন্টিনিউয়াস, কোনটা ইন্টারমিডিয়েট ফিভার, কোনটা কোয়ার্টার টার্সিয়ান, এগুলো কিন্তু আপনি জেনে নেবেন। তাহলে কিন্তু আপনি যখন ডাক্তার হবেন, আপনি যখন এই টেম্পারেচার চার্টটা ফলো করবেন, তখন খুব ইজি ওয়েতে কিন্তু আপনি করতে পারবেন। একটা গল্প আমি আপনাকে বলি। আমরা যখন মেডিকেল, আমার মনে আছে তখন আমি হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে কাজ করতাম, তখন পোস্ট গ্রাজুয়েশনে ছিলাম আর কি। তো বৃহস্পতিবার শুক্রবার আমি আসতাম কুমিল্লা। তো একবার একটা পেশেন্ট দেখেছিলাম, যে পেশেন্ট এরকম কি কন্টিনিউয়াস জ্বর আর কি, কথা বুঝতে পারছেন? তো ইন দ্য মিন টাইম পেশেন্টে অনেক রকম আপনার মেরোপ্যারাম পর্যন্ত চলছে, আর বিভিন্ন ইনভেস্টিগেশন দিচ্ছে, কোনো লাভ হয় না। এই নাম পেশেন্টটা আপনার কিছুটা খিঁচুনি টাইপেরও কিন্তু চলে আসছিল। সো আমি যেটা মনে হয়েছে আমার, আগের সপ্তাহে আসছি তখন এরকম দেখলাম, পরের সপ্তাহে আবার যখন ডিউটি করতে আসছি তখন দেখলাম সেম পেশেন্টটা ভর্তি আছে, অর্থাৎ ডায়াগনোস হয়ে আছে, দেখলাম যে পাইরেশিয়া অফ আননোন অরিজিন। তো যে স্যার আন্ডার ভর্তি ছিল ওনার সাথে আমি রাউন্ড দিচ্ছি, আমার মনে আছে বৃহস্পতিবার ছিল, ঠিক আছে? এবং এটা একটা বাচ্চা কেস ছিল আমার যতটুকু মনে পড়ে। সো ওই আমার কাছে উনি তো আমার সাথে গল্প করতেছিল আর কথা বলতেছে, রাউন্ডে ছিলাম। তো উনি বলতেছে আসলে, আমি বললাম যে স্যার আমি তো গত সপ্তাহে এসে রোগীটা দেখলাম, এখনো তো একই অবস্থা। বলে হ্যাঁ, এটা তো আসলে ওষুধও আমরা অনেক কিছু টেস্ট করতেছি, কোনো কিছুই ধরা পড়ছে না। আমি তো ব্লাড কালচার করলাম, সবই করলাম, উইডল টেস্ট করেছি, ইউরিন কালচার সবগুলা করা হয়েছে। আমি প্রসপেক্টাম মেরোপেরাম পর্যন্ত দিয়েছি, কর্সন আপনার স্টেরয়েড হচ্ছে না, ডিজিজ আইডেন্টিফাই হচ্ছে না। তো পেশেন্টের আমি যেটা করেছি, ওর ফিভারের যে টেম্পারেচার চার্টের কথা বললাম, ওইটা একটু আমি একটু চেক করি, ঠিক আছে? তো চেক করার পরে আমার ডিজিজটা ফিভারটা দেখলাম ওটার নেচারটা একটু অন্যরকম। তো আমার কাছে আমি তখন স্যারকে বলছিলাম, স্যার আমার কাছে মনে হচ্ছে ইট মে বি দ্য কেস অফ দ্য ম্যালেরিয়া, ইটস মোস্ট প্রবাবলি ইটস মে বি দ্য সেরেব্রাল ম্যালেরিয়া মোস্ট প্রবাবলি। তো আমার মনে হয়েছে আমরা ম্যালেরিয়ার যদি আমরা টেস্ট করি তাহলে এটা একটা রেজাল্ট আসতে পারে। তো স্যার বলে হ্যাঁ করতে পারো, করো, অনেকগুলো তো করলাম, আচ্ছা এটা করো। তো দেড় টাইম ওরা ম্যালেরিয়া টেস্ট করা হয়েছে, দেয়া এরপর তো চলে গেলাম, বৃহস্পতিবার ডিউটি করলাম, শুক্রবার চলে আসছি, ডিউটি করে ঢাকায় চলে আসছি। এরপরের সপ্তাহে ডিউটি করতে গেলাম, তখন ওই স্যারের সাথে আবার রাতের বেলা দেখা। উনি একজন শিশু বিশেষজ্ঞ আর কি। তো বলতেছে আমার তো মনে নাই, রুগী সম্বন্ধে মনে নাই, কিছুই মনে নাই। তো উনার সাথে রাউন্ডে যখন বলছে তখন আমার বলতেছে, অঙ্কুর তোমার তো কথাটা কাজা লাগছে। আমি কিসের কথা বলছিলাম স্যার? কয় তোমার কি মনে আছে যে একটা পেশেন্টের ব্যাপারে একটা কথা বলছিলাম? তো আমার কিন্তু টোটালি মনে নাই। তো আমি বললাম, আরে ওই যে অনেকদিন পেশেন্ট ভর্তি ছিল, তুমি যে বললা যে স্যার আমি প্রথম দিনও দেখলাম, এর পরের সপ্তাহে দেখলাম। আমি বলি জি স্যার। তো কি তুমি যেটা গ্যাস করছো সেটাই হয়েছে, এটা হচ্ছে ম্যালেরিয়া ডায়াগনোস হয়েছে, সেলেবার ম্যালেরিয়া, এবং এটার পরে এটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, পেশেন্ট দিব্যি সুস্থ। 5 দিনের মাথায় পেশেন্ট দিব্যি সুস্থ। সো এখানে একটা কথা বললাম, এখানে কি স্যার কম জানে? স্যার কম জানেন না, ঠিক আছে? আমি বেশি জানি? আমিও বেশি জানি না। তাহলে কে কিভাবে হলো? কিভাবে এটা ডায়াগনোস হলো? এখানে ডায়াগনোসটা এইভাবে মূলত হচ্ছে ওই টেম্পারেচার চার্টটা দেখেছি, ঠিক আছে? টেম্পারেচার চার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ফিভারের নেচারটা আমরা যেটা গ্যাস করতেছি আর অরিজিনাল পেশেন্টটা যেভাবে হচ্ছে, ওইটা কিন্তু আমরা কেউ কোরিলেট করি নাই। কোরিলেট না করার কারণেই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? ইনফেক্ট হচ্ছে আপনার যারা এখানে যদি কোনো ক্লিনিশিয়ান আমার ভিডিওটা দেখেন এই মুহূর্তে, তাদের অসংখ্য এক্সপিরিয়েন্স আছে এই পাইরেশিয়া বা আননোন অরিজিন নিয়ে। আমারও অসংখ্য এক্সপিরিয়েন্স আছে। সো আমি এটা বলতে গেলে আসলে ক্লাসটা নেওয়া যাবে না। তো এরকম আপনারা সবসময় মনে রাখবেন যে চোখ নাক মুখ খোলা রাখবেন। ফিভার পড়বেন, পড়ার আগে অবশ্যই আপনি ফিভারের ক্লাসিফিকেশনটা পড়বেন, এবং কোনটা বেসলাইন করে ক্রস করে নাকি কোনটা করে না, কত ডিগ্রি উপর পর্যন্ত থাকতে পারে, এই জিনিসটার সম্বন্ধে ক্লিয়ার কাট ইনফরমেশন জানতে হবে। যদি জানেন তাহলে মনে করেন কেল্লা ফতে, ঠিক আছে? তাহলে পাইরেশিয়া বা আননোন অরিজিন একদম পানি হয়ে যাবে। মাথায় রাখবেন এই জিনিসগুলো। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ডায়াগনোসিস ক্ষেত্রে এটা লো গ্রেড ফিভার থাকবে, পেশেন্টটা অনেক সময় আপনার ডায়রিয়া হতে পারে, ঠিক আছে? অনেক সময় পেশেন্টের ব্লিডিং হয়, ঠিক আছে? উইকনেস হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, যে পেশেন্টটা জ্বরে আক্রান্ত, দেখবেন এই পেশেন্টের কিন্তু হঠাৎ করে উইক হয়ে যায়, তাই না? দেখবেন যে কোনো আপনারা যদি জ্বর হয় আপনারা কিন্তু উইক হয়ে যান। কেউ কি বলতে পারবেন যারা আমার এই মুহূর্তে জয়েন করেছেন যে জ্বরের আক্রান্ত একটা রোগী উইকনেস কেন হয়? আমার এখানে মানে 4-5 জনকে আমি দেখতে পাচ্ছি। যে কেউ আমাকে অ্যান্সারটা দিতে পারেন। বলেন, বলেন, যে কেউ অ্যান্সারটা বলেন। না পারলে তো আছি।
নাদিম কিছু বলতে চাও? স্যার বলতে যাচ্ছি কিন্তু মানে বুঝছি না সঠিক হবে কিনা এই জন্য। সমস্যা নাই, বলো বলো, আমি তো বললাম আমার কাছে কোনো কনফিউশন কিছুই নেই। যত স্যার আমার জ্ঞান কাছে এখানে মানে দুইটা পাথওয়ে ইনভলভ মনে হচ্ছে। প্রথম পাথওয়েটা হচ্ছে যদি যেটা ফ্যাটিক বললেন, তাহলে হয়তো আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে মাসলে। আমি একটা কথা বলতে, জ্বর হলে উইক হয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ কি? আচ্ছা আচ্ছা। স্যার জ্বরের সময় আমাদের তো ওই যে পাইরোজেন রিলিজ হয়, ওটা কি আমাদের হাইপার আচ্ছা 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 ব্রেনে কি কিছু ফাংশন করে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা বলেছো, নেক্সট কি বলবে? ইসরাত কিছু বলো, তমা আছে, মাহিন আছে, বলো তোমাদের কি মনে হয়? স্যার এক্সাক্ট উইকনেস এর কারণটা তো বলতে পারতেছি না। নো প্রবলেম, নো প্রবলেম, সেতু কি বলতে পারবা? না বলতে পারলে কোনো সমস্যা নাই। সেতু, তমা, তোমরা কিছু বলতে পারো? তোমরা কিছু অ্যাড করতে চাও? আচ্ছা ঠিক আছে, কেউ মানে বলতে চাচ্ছেন, আমি বলে দিই। সাধারণত মনে রাখবে, জ্বর হলে আমাদের পেশেন্টদের বা যে কোনো পেশেন্টের কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায়। ঠিক আছে, এই ডিহাইড্রেশনের থেকে মূলত উইকনেসটা ডেভেলপ করে। তো এই জন্য হচ্ছে ফিভার পেশেন্টকে আপনি যদি প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে দিবেন, এটা হচ্ছে ফার্স্ট আপনার ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট একটা কথা। 2 নম্বর, জ্বরের আলাদা আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে, যে সকল জায়গায় টেম্পারেচারটা হোল্ড করে ওই সকল জায়গাটাকে আপনাকে পানি দিয়ে ভিজাই দিবেন। যেমন ফোrehead হতে পারে, এক্সিলা হতে পারে, ইঙ্গুলান রিজন দিতে হতে পারে। এটাকে অবশ্যই করবেন। ইভেন আমরা সাধারণত জ্বরের পেশেন্টকে গোসল করতে বলি। কারণ আমাদের দেশে কিছু কথা আছে, যেটা হয় যে জ্বর পেশেন্ট হলেও তো সে গোসল করে না। এটা একটা মানে একটা ভুল ধারণা। এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আর জ্বরের পেশেন্টকে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্লুইড খেতে হবে। কারণ কি? জ্বর হলে কিন্তু উইকনেস ডেভেলপ করে। ঠিক আছে? উইকনেস এর কারণ হচ্ছে ডিহাইড্রেশন। তো আপনি যদি ডিহাইড্রেশন কারেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভালো হবে। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, জ্বর কিন্তু শরীরের জন্য ভালো। যে কোনো অর্গানিজম ঢুকলেই কিন্তু আমার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এই জন্য কখনো জ্বরকে আমি আসলে সাধারণত আমি বলি যে ইটস এ ফ্রেন্ডলি কজ। ঠিক আছে? এটা ফ্রেন্ডলি, এটা বডি ফ্রেন্ডলি। তো কারো যদি জ্বর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াগনোসিস করতে খুব ইজি হবে। ঠিক আছে? তো এইটা কখনো আপনারা ভুলবেন না। আচ্ছা, এখানের মধ্যে সেকেন্ড কোর্স আপনাদের বলেছে যে যে ল্যাব ডায়াগনোসিস। তো ল্যাব ডায়াগনোসিস ক্ষেত্রে সাধারণত আপনারা এনিমিয়া পাবেন। ঠিক আছে? এনিমিয়া জন্ডিসটা ইনভ্যারিয়াবলি পেতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে সাইন গুলো আমি গুলো কি পাওয়া যেতে পারে। যখন আপনার ল্যাব ডায়াগনোসিস বলে শুধু ল্যাব দিবেন। যদি বলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস তখন কিন্তু এই সাইন সিগন্যাল সবই দিবেন। এবং যদি নাম্বারের আরেকটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ল্যাব ইনভেস্টিগেশন ও এড করার চেষ্টা করবেন। তো যেটা বলতে চাচ্ছি সেখানের মধ্যে আপনি প্রথমে এটাকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারেন। কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করেন তখন যেহেতু আমি বলছি অ্যানিমিয়া পাবেন, তো সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা কম পাবেন। এবং কিন্তু ইএসআর যেটা আছে, যে কোনো ইনফেকশনে কিন্তু ইএসআরটার পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে? সিগনিফিকেন্টলি আপনি পাবেন। এরপর এটা সেরোলজিক্যাল কিছু টেস্ট আছে, এলাইজা আছে, কমপ্লিমেন্ট প্রিভেনশন টেস্ট আছে। এগুলো করলে কিন্তু আপনি আপনি পাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে লেশমিনিয়া, সাধারণত অনেক জায়গায় হচ্ছে আপনি যে এলডি টেস্ট করলে, ঠিক আছে? এখানে কিন্তু ডায়াগনোস করতে পারবেন যে আপনার কোথায় প্রবলেম আছে। বোন মেরো অ্যাসপিরেশন করলেও সুন্দর কিছু ইনফরমেশন আসবে। আর কিছু মিডিয়াম আছে, অ্যানান মিডিয়াম টিডিয়াম কিছু আছে। সেক্ষেত্রে কিন্তু প্রোমাস্টিকরটা খুব ইজি ভাবে পাবেন। তবে কালাজ্বরের ক্ষেত্রে আমি বলব যে সাধারণত যে প্রোমাস্টিকরটা এটা কোথায় থাকে? সাধারণত মসকিটোতে থাকে নাকি? এমাস্টিকর তো হচ্ছে আমাদের থাকে। সাধারণত প্রোমাস্টিকর বা এমাস্টিকর যেটাই হোক, আপনি কিন্তু আপনার শরীরে এই অর্গানিজমটা আপনি পাবেন কিন্তু রাতের বেলা। তো রাতের বেলা যদি আপনি টেস্ট করেন, কারণ নাইট টাইমে কিন্তু এটা ব্লাডের মধ্যে পাওয়া যায়। আপনি খুব ইজি ভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। আরো বিস্তারিত আপনি এই জিনিসগুলো পড়বেন মাইক্রোবায়োলজিতে, আপনারা এতে কিন্তু তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের আরেকটা কোশ্চেন নাই, সেটা হচ্ছে পিকেডিএল। এটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। যেমন এটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে খুব সুপার ডুপার বাম্পার একটা কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষার হলে খুব ইজি ভাবে করা হয়। করা হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্ল্যাকিনিশ হয়ে যাবে। ঠিক আছে? এটার নাম হচ্ছে পোস্ট কালাজল ডার্মাল লেশম্যানিয়াসিস। ঠিক আছে? এখানে কি হয়? এখানে হচ্ছে পেশেন্টটা আপনার ডিপিগমেন্টেশন হয়ে যাবে। ঠিক আছে? ইরিথেমাটাস প্লাক এবং ইউলোস পিঙ্ক নোডিউল নিয়ে, ইয়েলো কালারের একটা নোডিউল নিয়ে এটা প্রেজেন্ট করবে। ঠিক আছে? এবং হচ্ছে এটার অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী অ্যান্টিমনি কম্পাউন্ড গুলো সাধারণত দেওয়া হয়ে থাকে। সো এটা একটু জাস্ট আপনার বললাম। তারপর যে প্রিভেনশন এবং কন্ট্রোল প্রোগ্রামে আমি আগেই বলেছি, আপনাকে রিজার্ভার কন্ট্রোল, অ্যান্টি লার্ভাল কন্ট্রোল, এগুলো কতগুলো পয়েন্ট আছে
হবে। যেমন এখানে ক্ষেত্রে আর কিছুই না, এটা হচ্ছে রিজার্ভার কন্ট্রোল করতে হবে, সেন্ট্রাল কন্ট্রোল প্রোগ্রাম করতে হবে, আর মূলত হচ্ছে পার্সোনাল প্রোফাইল অ্যাক্সেস গুলো আছে ওইটা ইউজ করতে পারবেন। আপনি ওই 3টা জিনিস দিয়ে অ্যাকর্ডিং টু আপনার যে কথাগুলো বলেছে ওইটা দিয়ে দিলে হবে। আর ট্রিটমেন্ট কিছুই না, ওই অ্যামফোটেসিন, মিথ্লাফসিন এগুলো দেওয়া হচ্ছে। সোডিয়াম সিপ্রোগ্লুকোনেটটা মূলত আমরা ফার্স্ট লাইন আমরা দিয়ে থাকি, এরপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা আদার কিছু ড্রাগ আছে অ্যামফোটেসিন এবং মেফটেফসিন। ঠিক আছে? সো এইভাবে করে দিলে আসলে আপনাদের অ্যান্সারটা হয়ে যাবে, এবং আপনারা প্রতিটা অ্যান্সার দেবার চেষ্টা করবেন আফটার নাম্বার এটার উপর বেসিস করে। সো দ্যাটস অল ফর টুডে। আমি মনে হয় আজকে অনেকগুলো ডিজিজ পড়ে ফেলেছি, আর নেক্সট আমি হয়তো ম্যালেরিয়া ফাইলেরিয়া হতে পারে, কারণ আপনারা কতটুকু মাথায় নিতে পারবেন আমি জানি না। আমি আজকে অনেকগুলো ডিজিজ বলে দিয়েছি। আমরা আজকে এতটুকুই রাখলাম, আমরা নেক্সট সেশনে বাকিটা আমরা আলোচনা করব। এতটুকু নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? না স্যার, কোয়েশ্চেন নেই স্যার, বুঝতে পেরেছি স্যার সব। আচ্ছা থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে আমরা আজকে এতটুকু রাখি, নেক্সট আমরা আলোচনা